আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত শেষ কবিতা, যার নাম হচ্ছে তার সঙ্গে। কবিতার নামই হচ্ছে তার সঙ্গে। এই তার সঙ্গে কবিতার মূল যিনি লেখক বা মূল যিনি কবি, তিনি হলেন পাবলো নেরুদা। এই পাবলো নেরুদা দক্ষিণ আমেরিকার চিলি শহরের একজন আদিবাসী। তিনি তার কাব্য এবং সাহিত্য ল্যাটিন ভাষায় রচনা করেছেন। আমরা যারা ভারতীয়, আমাদের যাদের ভাষা মাতৃভাষা বাংলা, আমরা আমাদের মাতৃভাষায় এই পাবলো নেরুদার যে কবিতা তার সঙ্গে, এই কবিতাটাকে আমরা আমাদের মাতৃভাষায় পাঠ করতে পেরেছি একজন কবির সহযোগিতায়। তেনার নাম হলো শক্তি চট্টোপাধ্যায়। অর্থাৎ এই তার সঙ্গে কবিতার মূল রচয়িতা পাবলো নেরুদার গ্রন্থ বা কবিতাটাকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আমরা দেখে নেব এই কবিতায় অন্তর্গত সেই সকল চরণ এবং চরণের অন্তর্গত শব্দ এবং প্রত্যেকটা চরণের মর্মার্থ কী। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। আর এইরূপ শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, শুধুমাত্র দেখলেই হবে না, বন্ধু এবং বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে হবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি দেখে নেব এই তার সঙ্গে কবিতার মর্মার্থ এবং সেই চরণের অন্তর্গত যে শব্দগুলো, সেই শব্দগুলোর অর্থ কী আছে। এবং এই ভিডিওর শেষে থাকছে সেই গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমাকে খুবই সহযোগিতা করবে। প্রথমেই আমরা দেখে নেব আমাদের কবিতার প্রথম যে 5টি চরণ, সেই 5টি চরণ কি আছে। বলা হয়েছে প্রথম স্তবক অর্থাৎ প্রথম 5টি চরণে কি বলা হয়েছে, সময়টা খুব সুবিধের নয়। কি বলা হয়েছে দেখো, প্রথমেই বলা হয়েছে সময়টা খুব সুবিধের না। কি বলা হয়েছে, সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে, তুমি তোমার এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে কবিতাটা যেন একটা প্রেমিক এবং প্রেমিকার দিকে যেন ইঙ্গিত করে, কিন্তু না, প্রকৃতপক্ষে প্রেমিক এবং প্রেমিকাকে এখানে ইঙ্গিত করা হয়নি। একে অপরের সহযোগিতা, পৃথিবীতে বসবাসকালীন অবস্থায় একে অপরের যে সহযোগিতা করার প্রয়োজন, সেগুলোই উনি এই কবিতায় তুলে ধরেছেন। এখানে হাত মানে হচ্ছে বন্ধুর হাত, এখানে হাত মানে হচ্ছে সহযোগিতার হাত, তাই না? কি বলেছেন যে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এরপর আমরা দেখব এই কবিতার মধ্যে এই যে আমরা 5টা চরণ পড়লাম, এই 5টা চরণের মর্মার্থ অর্থ কি আছে। সেই 5টা চরণের মর্মার্থ অর্থ আমরা দেখে নেব যে কি বলতে চাইছে। দেখো এখানে কি বলা হয়েছে, কবি বর্তমান সময়কে প্রতিকূল ও সংকটময়, কি বলা হয়েছে, কবি বর্তমান সময়কে প্রতিকূল ও সংকটময় বলে উল্লেখ করেছেন। দেখো এখানে কি বলা হয়েছে, প্রতিকূল একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সংকটময় একটা শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছিল, যদি আমরা এই জায়গাটিকে লক্ষ্য করি, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। একে কাকে, একে হচ্ছে কাকে, প্রতিকূল বা যে সংকটময় পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা বলা হয়েছে। এখানে কোনো প্রেমিক প্রেমিকার কথা বলা হয়নি। তারপর কি বলছে, তিনি তার প্রিয় মানুষটিকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন, কারণ জীবনের কঠিন সময়ে একা মোকাবিলা করা কঠিন, কিন্তু দুইজনে একসঙ্গে থাকলে তা সহজে অতিক্রম করা যায়। এটা আমরাও জানি, পরিস্থিতি যেমনই হোক, যদি আমরা সেই পরিস্থিতিকে একা সামাল দিতে চাই তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়, কিন্তু পাশে যদি বহু মানুষ থাকে, সংখ্যাটা বেশি হয়, পরিস্থিতি যেমনই হোক তাকে আমরা কাটিয়ে সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারি। আর কি, পরস্পর হাত ধরে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে হবে এবং একে অপরকে বুঝে ভালোবাসার বন্ধন আরো দৃঢ় করতে হবে। প্রথম স্তবকের যে প্রথম 5টি চরণ, সেই 5টি চরণের অন্তর্ভুক্ত শব্দ এবং শব্দের অর্থগুলো এখানে কি কি আছে।
প্রথমেই দেখো লেখা আছে একদিকে শব্দ আর একদিকে লেখা আছে কি অর্থ। এখানে শব্দ কি বলেছে সুবিধের, সুবিধের মানে অনুকূল বা ভালো, অপেক্ষা প্রতীক্ষা করা, পার করতে অতিক্রম করতে, কোষে শক্ত করে, আলিঙ্গন বুকে জড়িয়ে ধরা এবং বুঝবো অর্থাৎ উপলব্ধি করব। এই ছিল আমাদের প্রথম 5টি চরণ, যে 5টি চরণ সেই 5টি চরণের অন্তর্ভুক্ত শব্দ এবং শব্দের অর্থ। এই শব্দার্থগুলো কখনো কখনো এমসিকিউ আকারে আসতে পারে। এরপর চলে যাবো আমাদের নেক্সট পার্ট অর্থাৎ দ্বিতীয় স্তবক। দ্বিতীয় স্তবকের আছে আমাদের কটি চরণ না 3টি চরণ। যদি তোমাদের কাছে বই না থাকে অবশ্যই টেক্সট বইটা সঙ্গে রাখো এবং একটা পেন্সিল রাখো, যেগুলো বলা হবে সেগুলো মার্ক করে করে রাখবে পরীক্ষার জন্য। তাহলে আমাদের যে দ্বিতীয় স্তবক, সেই দ্বিতীয় স্তবকে কি বলা হয়েছে, আমার আমার আবার সেই রকম এক জুড়ি, যার স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। এরপর দেখে নেবো আমরা আমাদের এই কবিতার যে 3টে চরণ, সেই 3টে চরণের মর্মার্থ এখানে কি আছে। মর্মার্থে কি বলা হয়েছে, মর্মার্থে বলা হয়েছে যে কবি এমন এক আদর্শ যুগলের কথা বলেছেন যাদের সম্পর্ক জীবনের নানান অভিজ্ঞতা, সুখ দুঃখ ও প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে উঠেছে। যেমন পাখি কঠিন পাথরের ফাটলেও নিজের বাসা তৈরি করে, তেমনি সত্যিকারের ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাস কোনো বাধার কাছে পরাজিত হয় না। তাহলে সম্পর্ক এমন একটা জিনিস, বন্ধন এমন একটা জিনিস, যতই ঝড়ঝাপট আমাদের মধ্যে আসুক না কেন আমরা অতিক্রম করে সেই সম্পর্ককে কাজে লাগিয়ে যে কোনো পরিস্থিতিকে আমরা হারিয়ে দিতে পারি। এখানে এই কথাটাই বলা হয়েছে। আর কি বলছেন, যে প্রতিকূল পরিস্থিতিও তাদের সম্পর্ককে দুর্বল করতে পারে না, বরং আরো দৃঢ় করে তোলে। তাহলে এরপরে আমরা আলোচনা করব দ্বিতীয় স্তবকে যে 3টে চরণ, এই দ্বিতীয় স্তবকে 3টে চরণের শব্দ এবং সেই শব্দের অর্থগুলো। 1 নম্বর হচ্ছে জুটি। জুটি শব্দের অর্থ হচ্ছে যুগল বা দুটি মানুষের মিলিত সম্পর্ক, স্থানে অস্থানে অর্থাৎ বিভিন্ন স্থান ও পরিস্থিতিতে বেড়ে এসেছে অর্থাৎ ধীরে ধীরে বিকশিত হয়েছে। পাথরে ফাটলে মানে কঠিন বাধা বা প্রতিকূলকে পেরিয়ে যাওয়া, বাসা অর্থাৎ আশ্রয় বা স্থান, তারপর হচ্ছে আটকায়নি অর্থাৎ বাধা দিতে পারেনি বা থামাতে পারেনি। দেখি নেক্সট পার্টে কি আছে। নেক্সট পার্টে রয়েছে দেখো আমাদের তৃতীয় স্তবক, অর্থাৎ প্রথম স্তবকে আমরা দেখলাম সেখানকার কতগুলো চরণ এবং তার মর্মার্থ অর্থ। দ্বিতীয় স্তবকে দেখলাম কতগুলো চরণ, তাদের মর্মার্থ অর্থ এবং তাদের সেই কবিতার যে লাইন, সেই লাইনগুলোর অন্তর্ভুক্ত শব্দ এবং অর্থ। এখন আমরা আলোচনা করব এই কবিতার অর্থাৎ তার সঙ্গে পাবলো নেরুদা রচিত, শক্তি চট্টোপাধ্যায়ের বঙ্গ অনুবাদিত যে কবিতা, তার সঙ্গে তার তৃতীয় স্তবক। বইটা দেখো সাথে রাখো, বুঝতে পারবে। তৃতীয় স্তবকের পরবর্তী যে 3টে চরণ, সেই 3টে চরণের মর্মার্থ এবং অন্তর্গত শব্দ এবং অর্থ। তৃতীয় স্তবকে কি বলা হয়েছে, সময়টা মোটেই সুবিধের না, সময়টা মোটে সুবিধার না, অর্থাৎ পারিপার্শ্বিক যে পরিস্থিতি পরিবেশে সেটা খুব একটা ভালো নয়। রসো মানে অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। অর্থাৎ তোমার সম্বল রূপে যা কিছু আছে, সময় খুব একটা ভালো দেখছি না, তুমি তোমার সম্বল যা কিছু উপাদান তোমার আছে তুমি নিয়ে নাও, কারণ আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। দেখো নেক্সট এখানে আমরা পড়বো যে মর্মার্থ। এখানে মর্মার্থে কি বলা হয়েছে দেখবো, অর্থাৎ এই যে 3টে চরণ, এই 3টে চরণের এখানে সরল অর্থ কি বলেছেন কবি সেটা আমরা দেখে নেব। তিনি কি বলছেন, কবি আবারও বর্তমান সময়ের কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি প্রিয় মানুষটিকে ধৈর্য ধরে অপেক্ষা করতে এবং আসন্ন কঠিন পরিস্থিতির জন্য মানসিক ও বাস্তবিকভাবে প্রস্তুত হতে বলেছেন। প্রয়োজনীয় সব জিনিস সঙ্গে নেওয়ার আহ্বানের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে জীবনের সংগ্রামের মুখোমুখি হতে হলে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা জরুরি। দেখো তাহলে আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্তবক, অর্থাৎ তৃতীয় স্তবকের যে 3টে চরণ, সেই 3টে চরণের শব্দ এবং অর্থগুলো কি বলা হয়েছে সেটা আমরা জেনে নেবো, যেটা আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটেই শব্দের অর্থ হচ্ছে একেবারেই। রসু মানে হচ্ছে থামো বা অপেক্ষা করো, যেটা একটু আগে আমি বললাম। দাঁড়াও মানে আমরা জানি অপেক্ষা করা, এখানে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকা নয়, অপেক্ষা করার কথা বলা হয়েছে। কাকে কুড়িয়ে নাও অর্থাৎ প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করো। শাবল আমরা জানি মাটি খোঁড়ার একটা যন্ত্র। কাপড় চোপড় অর্থাৎ পোশাক পরিচ্ছদ সঙ্গে নিয়ে নাও মানে হচ্ছে নিজের কাছে রাখো। নেক্সট পার্টের মধ্যে রয়েছে শেষ স্তবক বা চতুর্থ স্তবক, এবং এই সঙ্গে আমরা পড়ে নেবো আমাদের চতুর্থ স্তবকের মর্মার্থ এবং তারপরে জানবো অন্তর্ভুক্ত অর্থাৎ এই চরণের অন্তর্ভুক্ত শব্দ এবং তার অর্থ। শেষ স্তবক অর্থাৎ এই স্তবকের টোটাল চরণের সংখ্যা হচ্ছে 7টি। ঠিক আছে, 7টি। 1 2 3 4 5 6
7 একটা করে বলবো। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কারেকশন ফুলের জন্য নয়, শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। এই যে সুবিধে নয়, সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চোখে একেই জুজবো। অর্থাৎ কি বলতে চেয়েছেন, এই যে 7টা স্তবকের মর্মার্থ কি বলতে চেয়েছেন? কবি বলতে চেয়েছেন মানুষের সম্পর্ক কেবল সৌন্দর্য, আনন্দ বা সুখ ভোগের জন্য নয়, প্রকৃত সম্পর্কের মূল্য বোঝা যায় কঠিন সময়ে, যখন মানুষ মানুষকে সাহায্য করে, একে অপরের সহযোগিতা করে। আমরা যতই মুখে বলি না কেন তুমি আমার প্রিয়, তুমি আমার বন্ধু, তুমি আমার কাছের লোক, সেটা তখনই প্রমাণ হবে যখন আমি বিপদে পড়বো এবং তুমি আমার পাশে এসে দাঁড়াবে। এটাই বন্ধু চিনার এবং প্রিয় লোক চিনার একটা পরিস্থিতি এবং সময়। অর্থাৎ শ্রম, সাহস, ঐক্যের মাধ্যমে জীবনের প্রতিকূলতাকে জয় করা যায়। তাই সংকটের সময় একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় শক্তি। এই ছিল আমাদের কবিতার যে 4টে স্তবক এবং সেই 4টে স্তবকের অন্তর্ভুক্ত প্রত্যেকটা চরণকে আমরা পড়লাম এবং চরণের অন্তর্ভুক্ত মর্মার্থ পড়লাম। দেখে নেব এই যে 7টা স্তবকের মধ্যে অন্তর্ভুক্ত সেই শব্দগুলো, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে এসেছি আমাদের যে শেষ স্তবক, সেই শেষ স্তবক অর্থাৎ 7টা চরণের সেই শব্দ এবং অর্থগুলো। এখানে কি বলা হয়েছে? লাগবে মানে হচ্ছে তোমার প্রয়োজন হবে। কার্নেশন হচ্ছে এক ধরনের ফুল, এখানে সৌন্দর্য ও আনন্দের প্রতীক। মধু হচ্ছে সুখ প্রাপ্তি বা মিষ্টতার প্রতীক। হাতগুলি মানে পরস্পর সহযোগিতা, এখানে হাত মানে কিন্তু দুটো হাতকে বোঝানো হয়নি, একে অপরের সহযোগিতা। আমি এই জন্য বারবার বলছি যে শব্দ এবং অর্থগুলো জানা দরকার, কোন অর্থে সেই শব্দটা প্রয়োগ করা আছে আমাদের জানতে হবে। আগুন মিনিং শক্তি বা উন্মাদ। দেখো আগুন মানে কিন্তু এখানে শক্তি বোঝানো হয়েছে, উদ্যম বা জীবন শক্তির প্রতীককে বোঝানো হয়েছে। 4 হাত মানে দুই মানুষের সম্মিলিত প্রচেষ্টা, এখানে 4 হাত মানে কিন্তু 4টে হাত কিন্তু বলা হয়নি, প্রচেষ্টার কথা এখানে বলা হয়েছে। এরপর দেখা আছে 4 চোখ, এখানে 4 চোখ মানে পারস্পরিক সচেতনতা ও সার্থকতা। তাহলে এই ছিল আপাতত আমাদের পাবলো নেরুদার যে একটা বিখ্যাত কবিতা, তার সঙ্গে কবিতার আমরা সমস্ত চরণগুলো এবং চরণের মর্মার্থ এবং তার অন্তর্ভুক্ত যে শব্দগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, সেগুলো আমরা পড়লাম। আপাতত এই ছিল আমাদের ক্লাস। আবার দেখা হবে পরের ভিডিওতে।